গাইজ ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে মূলত তিনটে বিষয় নিয়ে কথা বলবো। ফার্স্ট যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আল্লু অর্জুন এবং এটলির আপকামিং সিনেমার কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট মানে এখন নাম ফাম কিছু অ্যানাউন্সমেন্ট হয়নি, বাট এই একটা যে সিনেমা শুরু হচ্ছে এবং খুব শীঘ্রই এই সিনেমাটার কাজ যে শুরু হবে সেটার কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট সান পিকচার্সের তরফ থেকে, মানে যেটার প্রোডাকশন হাউস তার তরফ থেকে করে দেওয়া হয়েছে। এটা আল্লু অর্জুনের 22তম সিনেমা এবং এটলির 6ষ্ঠ সিনেমা। এবং এই সিনেমাটা মেনলি আপনার একটা সুপার ন্যাচারাল বা মানে কী বলবো, মানে সুপার হিরো টাইপের সিনেমা হতে চলেছে। এই সিনেমাটার জন্য ফার্স্টে সালমান খানকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু তারপর প্রোডাকশন হাউসের সঙ্গে কোনো প্রবলেমের জন্য এই সিনেমাটা হয়নি। এবং এই সিনেমাটা যেটা বাজেট ধরা আছে সেটা হচ্ছে 800 কোটি টাকা। ঠিক আছে, 800 কোটি টাকা। এবং সবথেকে যেটা মানে দারুণ জিনিস আমার লাগলো, এর যে ছোটো একটা টিজার মতো ড্রপ করা হয়েছে, সেখানে এই যে আমেরিকার একটা হিউজ একটা ভিএফএক্স স্টুডিও দেখানো হয়েছে, যেখান থেকে যারা এর ভিএফএক্সের কাজ করবে। তো ভাই সেইখানে যে ধরনের ভিএফএক্সের জিনিস ইউজ করা হচ্ছে, ঠিক আছে, বা যেরকম কথাবার্তা ওখানে যারা রয়েছে ওখানকার মেকারসরা তারা যা বলছে যে সুপার হিরো টাইপের যে জিনিস বিভিন্ন রকম ক্রিয়েচার টিয়েচার দেখানো হবে, যদি সেই টাইপের সিনেমা হয়, ঠিক আছে। এবং এটলি অবশ্যই একজন ভালো ডিরেক্টর এবং আল্লু অর্জুন এই সিনেমাটা আশা করি 2027 বা 2028-এ আসবে। তো যদি সেই টাইপের সিনেমা হয় তাহলে কিন্তু এটা ফাটিয়ে দেবে, মানে মারাত্মক কিছু হতে চলেছে। মানে ফার্স্ট টাইম সুপার হিরো, এত বড় একজন স্টারকে নিয়ে এরকম বড় হিউজ বাজেট নিয়ে সুপার হিরো, ইন্ডিয়ান সুপার হিরোর ওপর ফিল্ম তৈরি হতে চলেছে। এটা সুপার হিরো সিনেমা হবে, যে একটা সায়েন্স ফিকশন স্টোরি। তো দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। আমি কিন্তু এই সিনেমাটা নিয়ে হিউজলি এক্সাইটেড। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেড 2। ঠিক আছে, রেড 2 এর ট্রেলার নিয়ে কথা বলবো যে রেড 2 এর ট্রেলার কেমন লাগলো। তো দেখুন, আপনাদের মধ্যে অনেকে বলতে পারেন যে অজয় দেবগনের সিনেমাতে তার সেম লুক, সেই বিয়ার্ড লুক, সেম অভিনয়, তো কি আর আলাদা কি আছে। কিন্তু আমি বলবো রেড, যখন এই সিনেমাটার কথা মাথায় আসে এবং যখন এই ক্যারেক্টারটার কথা মনে আসে অমল পাটনায়ক, তখন অজয় দেবগনের কথা মাথায় আসে না। যারা রেড দেখেছেন তারা জানেন আমি কেন বলছি। অমল পাটনায়ক, তখন মনে হয় অমল পাটনায়ককে অভিনয় করছে, ইট ইজ নট অজয় দেবগন। আর তার অপোজিটে যখন থাকে রিতেশ দেশমুখের মতো অ্যাক্টার, যে মানে ইন্ডিয়ান সিনেমার একজন সত্যি বলতে আন্ডাররেটেড অভিনেতা, সে যখন ভিলেন চরিত্র অভিনয় করে, আমার মনে হয় না এই তার সেম এজের কোনো অ্যাক্টার এত ভালো ভিলেন চরিত্র অভিনয় করতে পারে। যেটা আমরা মার্জাবাতে দেখেছি, এক ভিলেনে দেখেছি, অনেক সিনেমাতে দেখেছি রিতেশ দেশমুখ, ঠিক আছে। কিন্তু আমাদের আনফর্চুনেটলি আমাদের ইন্ডাস্ট্রিতে তাকে কমেডি অ্যাক্টর হিসেবে বানিয়ে রেখে দেয়, বলিউড ইন্ডাস্ট্রিতে কমেডি অ্যাক্টর হিসেবে রেখে দিয়ে ট্রিট করে। তো এখানে দেখাটা হচ্ছে যে 7 বছর পরে এই অমল পাটনায়ক আবার রেড করছে কার কাছে, স্টেটের, যে ওই স্টেটের মানে সরকার চালায় তার বাড়িতে, দাদাভাই যেটা ক্যারেক্টার রিতেশ দেশমুখ প্লে করে সেই বাড়িতে। এবং এবার কিন্তু যে রেড যে সে করছে, সেই যে মানে তার কাছে যে ইনফরমেশান আছে সেই ইনফরমেশান কিন্তু আগের বারে তাওজির বাড়ি থেকে অনেক বেশি, এবং যে লোকের বাড়িতে ইনফর্ম করে সে তাওজির থেকে আরও অনেক অনেক বেশি পাওয়ারফুল, ঠিক আছে। তো এবার দেখার যে অমল পাটনায়ক পারে কি পারে না। যদি ট্রেলারটায় আসি, ট্রেলারটা কিন্তু দারুণভাবে, ট্রেলারের কাটিংটা আমার দারুণ লেগেছে। যে ট্রেলারটা যে শুরু হচ্ছে, নক হচ্ছে দরজার মধ্যে, খুলছে, তারপরে যে ডায়লগটা যে আন্দার দাদা ভাইকে সার্চ ওয়ারেন্টে আন্দার ইয়ে সশস্ত্র লোক দেখেও আর ভারী সরকারি কর্মচারী দেখেও, তারপরে যে ডায়লগগুলো পরপর আসছে, দাদা ভাইয়ের ইন্ট্রোডাকশান, যে সে মানে সে কিন্তু পুরো স্টেট চালায় দাদা ভাইয়ের ইয়েতে। তারপরে দাদা ভাইয়ের মা যখন তাকে জিজ্ঞেস করছে ये कौन है लल्ला, তখন ওই বলছে आपको याद है। মানে তার কাছে কোনো ব্যাপারই নয় যে 7 साल पहले हमारे ताऊ जी के घर में, एक लखनऊ वाले ताऊ जी के घर में छापा मारे थे, आज हमारे घर में छापा मारने आए थे। এই যে ডায়লগগুলো, তারপরে আবার যে দুজনের একটা ডায়লগ যে 4 चीज़ें तो आपने देखी है, 5वां चीज़ आपके सामने रहेगा लेकिन अगर आप देख नहीं पाएंगे। और অজয় দেবগন উল্টো দিকে বলছে যে आपसे सब कुछ तुम्हारे सामने होगा, রোক সको তো রোক লো। এই যে ডায়লগগুলো, মানে ডায়লগবাজি দুজনের মানে এক ভরপুর দিয়েছে ডায়লগবাজি, দারুণ লাগছে, ঠিক আছে। তারপর ওভারঅল যে পুরো যে এই যে মানে দেখুন, এই গল্পটা কিন্তু মোটামুটি আমরা পুরোই জানি, মানে যেরকম রেডের গল্প সেই গল্পই হবে। কিন্তু এই আমি যেটা বললাম যে এইবারের যে মানে টাকা পয়সা পাওয়ার পরিমাণ, এইবারে যে খাতরা আছে সেই খাতরার পরিমাণ, এইবারে যার বাড়িতে যারা যাচ্ছে সেই লোকের পাওয়ারের পরিমাণ কিন্তু অনেক বেশি। তার মানে এই এত কিছু অপারেশন, যেখানে আমরা দেখতে পাবেন কিছু সিন আছে যেখানে অজয় দেবগনকে বলছে যে এখানে কিছুই পাওয়া যাবে না, পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তারপরে কিছু কিছু জায়গা আছে যে রিতেশ দেশমুখও মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে যে হ্যাঁ এ এখনও ছাড়ছে না এইসব জিনিস। আর সব থেকে বেস্ট পার্ট লেগেছে হচ্ছে সৌরভ শুক্লার পার্টটা,
মানে যারা রবিতে যারা ক্র্যাক সিনেমাটা দেখেছেন সেখানে দেখবেন যে প্রথমে যখন ওই অহিমন্যু সিং জেল থানায় আসছে তখন ওই কাটারি কৃষ্ণা যে মেন ভিলেন ছিল তার ক্যারেক্টারটা যেরকম মানে সেই জালেপে নামক চিকেরাকনা টাইপের হয়, এখানে সৌরভ সিংলাকে একটু রকম হয়েছে যখন বলছে সেই ফুল থেকে গারাজ গেয়া, তারপরে সে একজনের পেছনে দাঁড়িয়ে বলছে টিচকে, ওই সিনগুলো সৌরভ সিংলাকে কিন্তু দারুণ লাগছে। মানে তার ক্যারেক্টারটা কিন্তু মানে হেভি হেভি জায়গায় আসছে এবং সঙ্গে সঙ্গে সিনগুলো দেখানো হচ্ছে, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। এখানে এবারে ইলিয়ানা ডিক্রুজ মানে কী বলে আপনার অজয় দেবগনের স্ত্রীর ক্যারেক্টারটা কিন্তু বাণী কাপুর প্লে করছে এবং এটা দেখানো হচ্ছে যে অজয় দেবগনের প্রায় 74th টাইম অজয় দেবগন ট্রান্সফার হয়ে গেছে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এটাও দেখানো হচ্ছে যে তার সাথে বিভিন্ন পলিটিক্যাল গেম অফ থ্রোনস খেলা হচ্ছে, বাট ইজ অমল পটনায়ক এবং সেই জন্য তার নামটার উপর বারবার জোর দেওয়া হয়েছে কিন্তু, ঠিক আছে। তো ওভারঅল আমার কিন্তু ট্রেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে। ট্রেলার এবার হ্যাঁ একটা যে ট্রেলারের পেছনে যে গানটা চলছে, আগেরবারে ছিল কী যেন ছিল রেড গানটা ছিল, আর এবারে চলছে ব্ল্যাক, ওই গানটা ছিল, এই গানটাও কিন্তু বেশ ভালো লাগছে। এবার এই টাইপের সিনেমাগুলোতে কী হয় দেখুন, আপনি যদি রেড দেখেন এখানে কিন্তু মারপিট আর কিছু নেই, ঠিক আছে। এটাও একটা সাসপেন্স থ্রিলার গোছেরই সিনেমা কিন্তু, বাট এখানে কিন্তু মারপিট যে অ্যাকশান, এখানে নায়ক বিশাল বড় অ্যাকশন করেছে। রেডের যে সাউথের রিমেকটা করলো রবি তেজা, সেটা যেমন দেখানো হয়েছিল নায়ক হিউজ অ্যাকশন করছে, এই করছে লার্জ জন্য, এখানে কিন্তু কোনোভাবে সেটা দেখানো হয় না। এইটাতেও কিন্তু সেরকম কিছু নেই আছে বলে আমার মনে হয় না। ওরা যে পুরো গল্পটাও দর্শক জানে, বাট মেন হচ্ছে কীভাবে অজয় দেবগন এই রেডটা করছে এবং এটাকে সাকসেসফুলি করে সেখান থেকে বেরোচ্ছে, এটাই হচ্ছে পুরোটা গল্প, ঠিক আছে। এবং রিতেশ দেশমুখ ভার্সেস অজয় দেবগন এই ফেস অফটা কিন্তু দারুণ লাগছে দেখতে। ওভারঅল আমার কিন্তু ট্রেলারটা কিন্তু দারুণ লেগেছে। এবং লাস্ট যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তীর আপকামিং সিনেমা ওয়ে ভূতনিকে তার টাইটেল ট্র্যাক রিলিজ করেছে। তো টাইটেল ট্র্যাকটা কেমন লাগলো? তো আমি তখন একটা সত্যি কথা বলি, যদি এই যে টাইটেল ট্র্যাকটা যেরকম হয়েছে, আমি বাড়িয়ে কিছু বলছি না, এটাকে গেয়েছে হচ্ছে নাকা সাজিজ, ঠিক আছে, যে এর আগে বহু হিট গান গেয়েছে, শাহরুখ খানের ফ্যান সিনেমার গান আছে, এরকম প্রচুর যে যাবরা ফ্যান প্রচুর গান সে গেয়েছে, তো তিনি এই গানটা গেয়েছেন। এবং এখানে মিমো চক্রবর্তীর সঙ্গে আরও যারা স্টার রয়েছে তারা রয়েছে। আমি যদি বলতে পারি গানটা কীরকম হয়েছে, এই গানটা যদি অন্য কোনো স্টার কিডস হতো বা যাদের সিনেমা মোটামুটি একটা ভালো প্রমোশন হয়, ঠিক আছে, যদি সেরকমভাবে প্রমোশন হতো এই গানটা কিন্তু অলরেডি একটা হিট গান হয়ে যেত। বাট আনফর্চুনেটলি এই সিনেমাটার কোনো প্রমোশন নেই এবং এটা যদিও লেট রিলিজ সিনেমা একটা, ঠিক আছে, একটা মানে লেট রিলিজ সিনেমা প্লাস খুবই অল্প বাজেটের সিনেমা। এই সিনেমাগুলো মেনলি মিমোদা সাইন করেছিল তার মানে এই খাকি ফাকির অনেক আগে সাইন করেছিল, ঠিক আছে। এবার কী হয় দেখুন, অনেক সময় কী হয় যে একটাতে পপুলারিটি পাওয়ার পরে, ধরো এই যে খাকি সিনেমাটা থেকে ভালো বেশ নাম হয়েছে তার, আবার যে লোকে আবার তাকে নিয়ে কথা বলছে, তার অভিনয় পছন্দ হয়েছে এখানে, তো কী হয় যে এই যে পুরনো সিনেমাগুলো থেকে অনেকে কান্নি কেটে নেয় যে এই সিনেমাগুলো আর প্রমোশন করবো না, এই সিনেমাগুলো রিলিজ হিসাবে থাকবো না। এবার এর একটা বড় উদাহরণ হচ্ছে সানি দেওল, এটা আমি রিসেন্টলি বলেছিলাম আপনাদের যে সে কীরকম কাজ, তার বিরুদ্ধে আগেকার প্রডিউসাররা সব নালিশ করছে, সে কাজ করতে চাইছে না। এরপর এটা অনেকের সাথে হয় যে যখন কাজ থাকে না তখন অনেক ছোটো ছোটো সিনেমা উল্টোপাল্টা সিনেমা সাইন করে নেয়, কিন্তু যখনই একটা জায়গায় নাম হয়ে যায় তখনই পুরোনো কাজগুলোকে মানুষ ভুলে যায়। বাট এটা করা কখনোই উচিত নয়, নিজের কাজের সঙ্গে সঙ্গে অনেস্ট থাকা উচিত বলে মনে করি। এবং এখানে এটা সত্যি দেখে ভালো লাগছে যে মিমোদা কিন্তু এই দেখুন এটা অনেকই লো বাজেটের সিনেমা, বলতে গেলে ব্রিগেড টাইপের সিনেমা বলতে পারেন আপনি, ঠিক আছে। প্লাস দেখুন একদমই কোনো বড় প্রোডাকশন হাউস যুক্ত নেই, কোনো বড় নাম যুক্ত নেই, ঠিক আছে। সেক্ষেত্রেও কিন্তু মিমো চক্রবর্তী আপনি একটু ইউটিউব গুগল করে দেখুন, এখনও কিন্তু সিনেমাটার প্রমোশন করছেন, সব কিছু করছেন, নিজের ইনস্টাগ্রামে দিচ্ছেন এবং প্রত্যেকটা প্রমোশন ইভেন্টে কিন্তু সিনেমাটা যাচ্ছেন তিনি বাকি স্টার কাজদের সঙ্গে। তো এটা কিন্তু কাজের প্রতি অনেস্টি থাকাটাই আমার মনে হয় খুব ভালো, এটা মানুষ অনেক উপরে নিয়েছে, ঠিক আছে। এবং এই স্পেশালি গানটার কথা বলে, গানটাতে মিমো চক্রবর্তীর ড্যান্স আমরা দেখতে পাচ্ছি, তিনি একজন খুব ভালো ড্যান্সার, আমরা জানি এখানে তারা ড্যান্স জানবে। গানটার যে মিউজিকটা ট্যান 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 ট্যান, এই মিউজিকটা কিন্তু শুনতে ভালো লাগছে। এবং তারপরে ওই যে ওই লাইনটা যে এক সেন্টেন্স মে বলু তো ভূতো কি, ওই যে লেখাটা পুরোটা বলছে, গানটা সত্যি ভালো লাগে শুনতে। আপনারা যারা শোনেননি তারা ওই ভূতনিকে বলে সার্চ করতে পারেন এবং গানটা আসবে, দেখবেন টাইটেলটা। গানটা কিন্তু শুনলে আপনার ভালো লাগবে, যেমনটা আমি বললাম যে এটা যদি অন্য কোনো স্টারের সিনেমা যেগুলো মোটামুটি একটু প্রমোশন পায় যেসব গান ফানগুলো, তাহলে কিন্তু এই গানটা অলরেডি হিট হয়ে যেত, এখন পর্যন্ত প্রায় 5-6 মিলিয়ন ভিউজ হয়ে যেত। বাট আনফর্চুনেটলি এগুলো কোনোরকম কোনো প্রমোশন নেই এবং এখন পর্যন্ত কয়েক 50,000 মতো দেখলাম জাস্ট ভিউজ এসছে। তো আমার মনে হয় যে প্রমোশনটা দরকার এখন যেহেতু তার আরও নাম হয়েছে, তো প্রমোশন করাটা আমার মনে হয় খুব দরকার, কারণ গানটা খুব ভালো হয়েছে, লিরিক্সগুলো ভালো, গানটা শুনতে ভালো লাগছে, নাচের গান একটা শুনতে কিন্তু ভালো লাগছে, প্লাস গানের মিউজিক যথেষ্ট ভালো হয়েছে। তো এইটাই ছিল আজকের ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।